এখন লিখতেছে যে পিয়ার নিয়ে বিখ্যাত ব্যক্তিবর্গের মতামত কি সেটা উনি জানার চেষ্টা করছিল। তারপরে উনি যেটা জানতে পারলো, সবচেয়ে পুরানা রেফারেন্স উনি যেটা পাইছে সেটা হলো দিলীপ কুমার এবং মধুবালার রেফারেন্স। সেটা হলো আপনার মুঘল আজম সিনেমায় তাদের অভিনীত জনপ্রিয় গান জাব পিয়ার কিয়া তো ডারনা কেয়া। আমি হিন্দি অত ভালো বুঝি না, এটা প্রথম মানে সে বলছে সেটা মানে প্রথম রেফারেন্স সে পাইছে। তারপরে সে পাইছে আপনার যে রেফারেন্স সেটা হলো যে পিয়ারের পক্ষে নির্ভীক অবস্থান নিয়েছে। এখানে দেখা গেছে সালমান খান, এই যে আপনার চিরকুমার নায়ক, ওনার পিয়ারের পক্ষে অবস্থান আছে, সেটা হলো সুপারহিট সিনেমা হ্যাঁ मैंने পিয়ার কিয়া, এখানে পিয়ারের পক্ষে অবস্থান আছে। এরপরে দেখা যাচ্ছে হলো আমির খান, তার যে সিনেমা আপনার রঙ্গিলা সিনেমা হ্যাঁ পিয়ার ইয়ে জানে কেসা হায়, এই গানের মাধ্যমে পিয়ার সম্পর্কে উনি সন্দেহ প্রকাশ করছে। তারপরে যেটা সম্প্রতি জরিপে দেখা গেছে, আসল যেটা দেখা গেছে সেটা হলো 56% মানুষ পিয়ার কি এটা বুঝে না, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো এই সিনেমাগুলো যদি তারা দেখে জনগণ বাংলাদেশে, তাইলে আমার মনে হয় পিয়ার সম্পর্কে একটা ধারণা হবে। এর বাইরে পিয়ার নিয়ে আলোচনার আর কোনো রেলিভেন্সি আমি দেখি না, এটার কোনো রেলিভেন্স নেই। এই জিনিসটা এদের মাথায় আসলো কিভাবে, কারা এটা দিছে, এটা নিয়ে চিন্তা করতে হবে। পিয়ার বাংলাদেশে গুরুত্বপূর্ণ হইতে পারে যদি কেউ মনে করে বুড়িগঙ্গায় টাইটানিক চালানো যেতে পারে। উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা হতে পারে। আমাদের দল যখন 21 সালে আমরা গঠন করি তখন আমরা এটি বলেছিলাম যে উচ্চকক্ষে পিয়ার থাকতে হবে, নিম্নকক্ষে পিয়ার বাংলাদেশের বাস্তবতা এটা গ্রহণযোগ্য না। আলোচনা আছে অদৃশ্য সরকার নিয়ে। এখন আমার কথা হলো যে এই অদৃশ্য সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? এর কারণটা হলো তারা যখন ক্ষমতায় বসে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম শুধুমাত্র হাসিনার পতন হয়েছে, ফেসিবাদের কিন্তু পতন হয়নি। সুতরাং সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন বাহিনীতে যে সকল ফেসিবাদের দশররা রয়েছে আপনারা তাদেরকে সরিয়ে দেন। কিন্তু সরকার মনে করলো যে এখন যদি আমি ওই জামাত বিএনপির তকমা দিয়ে যাদেরকে 16 বছর হাসিনা বঞ্চিত করেছে, এখন যদি তাদেরকে আমরা প্রমোশন দিই, সেক্ষেত্রে এই ব্যক্তিরা তো জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি তারা মনে করলেন যে আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগের সুবিধাভোগী, এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে। এবং এটা আমি জেনেই বলছি, আমি জানি, এই জন্যই বলছি যে তারা এই ধরনের চিন্তার জায়গা থেকে ওই আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে রেখে দিল। সচিবালয়ে যান আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ। ব্যাপারে নিম্নকক্ষে পিয়ার তো প্রশ্নই আসে না। পিয়ার আসলে প্রশ্ন আসে না কি জন্য? কারণ হচ্ছে যে আপনারা মানে বিশেষ করে যারা এই দাবিটা সামনে এনেছে, জামাত এবং জামাতের সাথে ইসলামিক কতগুলো দল এই দাবিটা সামনে এনেছে, কিন্তু জামাত ইসলামের রাজনীতি আমরা যদি দেখি, এটি ক্যাডার বেস, এটা পলিটিক্যাল পার্টি। সেই পার্টিতে তারা তাদের নেতা কর্মীদের দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আসছে যে কিভাবে সামনের দিনে পলিটিক্সটা করতে হবে। যখন শেখ হাসিনার সাথে লড়াই করতে গিয়ে অনেক দলের অনেক নেতাকর্মী ঢালাওভাবে গ্রেফতার হয়ে গেছে, তখন আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী তারা সুপ্ত হিসেবে রয়ে গেছে, সুপ্ত হিসেবে থেকে তারা প্রস্তুতি নিয়েছে। তো এই প্রস্তুতির পার্ট হিসেবে যদি আমি বলি যে জামাত ইসলামে যদি পিআরই চাইতো, তাহলে প্রস্তুতির পার্ট হিসেবে পিআর কি জিনিস তা সাধারণ মানুষ জানে না কেন, তার দলের নেতাকর্মী কেন জানে না? যখন তারা একটা সমাবেশ করলো পিআরের দাবিতে, তারা বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসেছে, তাদের প্রশ্ন করা হচ্ছে পিআর কি, বলে যে পিআরের দাবিতে এসেছে। পিআর কি? তো ওনাকে জিজ্ঞেস করেন, মানে সে জানেই না। তাহলে আপনি যদি এতদিন ধরে পিআর চান, তাহলে আপনি এটা আপনার নেতাকর্মীকেই কেন শেখান নেই যে পিআর কি জিনিস? আপনি সব শেখাতে পারলেন কিন্তু পিআর শেখাতে পারলেন না। তো সুতরাং এটা হচ্ছে আমরা দেখছি যে নির্বাচনকে অনেকেই মনে করছে যে নির্বাচনকে পেছানোর জন্য এখন শেষ সময়ে এসে যে এই পিআর এর দাবি সামনে এসেছে। উচ্চকক্ষেও পিআর নিয়ে আমার মনে হয় যে উচ্চকক্ষেও যদি পিআর পদ্ধতিতে যায় তাহলে একটা ইমব্যালেন্স হতে পারে নিম্নকক্ষের সাথে। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ভাবার আছে। চাই পিআর যোগ নেই, পদ্ধতিতে করতে হবে। পিআর দাবি হতে পারে জনগণ করে, সেটি পরবর্তী জাতীয় সংসদ সেটি নির্ধারণ করবে। আমি মনে করি যে অনেকেই আলাদা হয়েছে, একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হওয়া সম্ভব নয়। গণভোটকে আমরা ওই ঝুঁকিতে ফেলে দিতে পারি না, 24শে জুলাই সনদকে আমরা ওই ঝুঁকিতে ফেলে দিতে পারি না। যদি এখানে কোনো বড় দল বা বড় শক্তি যদি জুলাই সনদে যেসব সন্নিবেশিত আছে তারা যদি মনে করে তারা এর এটি সমর্থন করবেন না এবং জুলাই সনদ যদি গণভোটে হেরে যায়, তাহলে পুরো
আমাদের অভ্যুত্থান, আমাদের বিজয় কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং নির্বাচনের সঙ্গে জাতীয় সংসদ বা জুলাই সনদের অন্য অভিপ্রায়ের সঙ্গে গণভোট সন্নিবেশিত করা কতটা যৌক্তিক সেটি ভেবে দেখবেন।